ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো আমাদের ব্যাংকিং সেক্টরে যে ব্যাপক খেলাপি ঋণ এবং সরকারও হচ্ছে আগামী অর্থ বছরে ব্যাংক খাত থেকে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট লোন নিতে চাচ্ছে। ফলে যে ব্যাংকগুলি এই খেলাপির কারণে যেহেতু ঋণটা আটকে যাচ্ছে, ব্যাংকে এমনিতে একটা তারল্য সংকট সৃষ্টি হবে। তার মধ্যে সরকার যে ঋণ নেবে, তো তার ফলে প্রাইভেট সেক্টরের উপরে এর কী প্রভাব পড়বে এই বিষয়ে টিভিএসে আজকে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের স্টাফ রিপোর্টার তন্ময় মোদক। আমরা আজকে স্টুডিওতে তাকে পেয়েছি, তার কাছ থেকে বিস্তারিত জানবো। তন্ময়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজ যে ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ এবং এটার প্রভাবে যে আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, গ্রোথ, ট্রেড ইত্যাদি প্রভাবিত হবে, এ বিষয়ে আমি শুরুতে যদি একটু বলেন যে আসলে খেলাপি ঋণের পরিস্থিতি কী এবং তার ফলে আমাদের ব্যাংকিং সেক্টরে এখন ওভারঅল লিকুইডিটি সিচুয়েশনটা কেমন। প্রথমেই ধন্যবাদ কাশেম ভাই আমাকে শোতে আমন্ত্রণের জন্য। তো আমরা যদি বর্তমানে মার্চের তথ্যটা দেখি, 2025 সালে যে মার্চে সর্বশেষ তথ্য কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করেছে, সেখানে আমাদের খেলাপি ঋণ দেখানো হয়েছে 4,20,000 কোটি টাকা, যেটা আমাদের মোট যে লোন পোর্টফোলিও আছে ব্যাংকগুলোর সেখানকার প্রায় 24%-এরও বেশি আসলে খেলাপি হয়ে গিয়েছে। তো এবং ইকোনমিস্টরা বলছেন, অর্থনীতিবিদরা আমাদের জানিয়েছেন যে যেহেতু আমাদের ডিস্ট্রেসড অ্যাসেট, মানে আমাদের খেলাপি ঋণ বলেন, আমার পুনঃতফসিল করা ঋণ বলেন, আমাদের মামলায় আটকে থাকা ঋণ বলেন, এগুলোর পরিমাণ 2024 সালের জুন মাসে ছিল 6,75,000 কোটি টাকা। অর্থাৎ যেহেতু কেন্দ্রীয় ব্যাংক অনেক নীতিমালায় পরিবর্তন নিয়ে আসছে, এই সকল ডিস্ট্রেসড যে অ্যাসেটগুলো আছে তার একটা বড় অংশই কিন্তু খেলাপি ঋণে যুক্ত হবে। এবং তারা বলছেন যে চলতি বছরের সেপ্টেম্বরে যে কেন্দ্রীয় ব্যাংক রিপোর্ট প্রকাশ করবে খেলাপি ঋণের, সেখানে সেটা 8 লক্ষ কোটি টাকার মতো হয়ে যেতে পারে। অর্থাৎ মানে এই যে খেলাপি ঋণ বাড়ছে, তো খেলাপি ঋণ বাড়লে তো যে ঋণটা আমরা দিয়ে দিয়েছি সেটা খেলাপি হলো, এটা যেমন একদিকে ব্যাংকে আসছে না, একই সঙ্গে যখন ঋণগুলো খারাপ মানের দিকে চলে যায়, বর্তমানে কিন্তু ব্যাংক খাতে যত খেলাপি ঋণ আছে তার 81% হলো ব্যাড অ্যান্ড লস, মানে সব থেকে খারাপ মানের যে খেলাপি ঋণটা আর কি, ওই সব খেলাপি ঋণে কিন্তু 100% আপনার প্রভিশনিং করতে হয়, মানে শতভাগ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় বা নিজেদের ব্যাংকগুলোতে জমা রাখতে হয় সিকিউরিটিজ হিসাবে আর কি। তো আমরা দেখলাম গত 3 মাসে এই ধরনের প্রভিশনিং বেড়েছে 64,000 কোটি টাকা। অর্থাৎ মানে ব্যাংকগুলো এই টাকাটা কিন্তু লোন দেওয়ার জন্য ব্যবহার করতে পারতো, সরকারি সিকিউরিটিজ কেনার জন্য ব্যবহার করতে পারতো, কিন্তু প্রভিশনিং বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলো কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না। সেপ্টেম্বরে যদি সেটা 8 লক্ষ কোটি টাকায় ওঠে, তাহলে ব্যাংকের লিকুইডিটি কিন্তু আরও স্ট্রেস হয়ে যাবে আর কি, সেটাই অর্থনীতিবিদরা আমাদের জানালেন। আচ্ছা, আর এই যে ব্যাংকের লিকুইডিটি যেখানে হচ্ছে সংকুচিত হয়ে যাবে, অন্যদিকে হচ্ছে সাধারণ মানুষের তো সঞ্চয় কমে আসছে যেহেতু ইনফ্লেশন রেটটা বেশি। এই অবস্থায় সরকার আগামী অর্থ বছরের বাজেটে যে 1,04,000 কোটি টাকা ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নেওয়ার প্রজেকশন করছে, তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমরা যদি মানে প্রতি বছর কি পরিমাণ ডিপোজিট আমাদের আসে সেটা যদি আমরা একটা অ্যাভারেজ দিই, আমরা দেখব প্রতি বছর 1,40,000 থেকে 1,45,000 কোটি টাকার মতো আমার ডিপোজিটের গ্রোথ হয়। সরকার লক্ষ্য নিয়েছে আগামী অর্থ বছরে 1,04,000 কোটি টাকা নিয়ে নেবে। অর্থাৎ মানে বেসরকারি খাতের জন্য, প্রাইভেট সেক্টরের জন্য আমার 40,000 কোটি টাকা হার্ডলি আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো যদি এই লিমিটের মধ্যেই থাকে এবং ডিপোজিটের গ্রোথটাও ওইভাবেই যায়। কিন্তু ডিপোজিটের গ্রোথটা সামনের দিনগুলোতে কেমন হবে সেটা নিয়েও কিন্তু এখনো শঙ্কা আছে, কারণ আমার ইনফ্লেশন রেটটা কিন্তু স্টিল 9%-এর উপরে রয়ে গেছে। অর্থাৎ মানে অর্থনীতিবিদদের ভাষ্য হলো যে যেহেতু আমার ডিপোজিটের গ্রোথ রেটটা এখন কম, আমি এক বছরে যদি ধরে নিই অ্যাভারেজ 1,45,000 কোটি টাকা আমি মানে ডিপোজিট পাই, তার মধ্যে 1 লক্ষ কোটি টাকা যদি সরকারি নিয়ে নেয়, প্রাইভেট সেক্টর আসলে একটা চাপের মধ্যে পড়ে যাবে। যদিও তারা বলছেন যে এখন আসলে প্রাইভেট সেক্টরে লোনের ডিমান্ডটা কম, যেহেতু একটা রাজনৈতিক অস্থিরতা আছে, স্থিতিশীল কোনো রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, সব কিছু মিলে আসলে ব্যবসায়ীরা বিনিয়োগে যেতে চাচ্ছেন না। কিন্তু এই সিচুয়েশন তো আপনার দীর্ঘদিন চলা সম্ভব না, কারণ আপনার যদি বিনিয়োগ না হয় আপনার নতুন কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে আপনার আয় কমে যাবে, মানে পরিবারগুলোর গড় যে আয়টা। অর্থাৎ আপনার একটা সময় না একটা সময় কিন্তু প্রাইভেট সেক্টরকে লোনের দিকে যেতে হবে, কারণ তার নিউ ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে,
তার নিউ প্রোডাকশনের দিকে যেতে হবে। কারণ আবার যদিও আমার ডিপোজিটের গ্রোথ কম, প্রাইভেট সেক্টরে লোনের ডিমান্ড কম, কিন্তু আমার জনসংখ্যার যে বৃদ্ধি সেটা তো আর কমে নাই, সেটা তো হচ্ছে। অর্থাৎ আমার ডিমান্ড কিন্তু ডে বাই ডে বাড়ছে। সো এই ডিমান্ডটাকে মিট করার জন্য কিন্তু নতুন বিনিয়োগে যেতে হবে। তো অর্থনীতিবিদদের কথা হলো যে সরকার যেহেতু ব্যাংক খাত থেকে এত বড় একটা অ্যামাউন্ট লোন নিয়ে নিচ্ছে, বেসরকারি খাতের জন্য আসলে খুবই স্ট্রেসফুল হয়ে যাবে সিচুয়েশনটা যখন তারা ব্যাংক থেকে লোন পাবে না। এই সিচুয়েশন আসলে ব্যাংকগুলো করবে কি? যে প্রাইভেট সেক্টরকে তো তাদেরকে সাপোর্ট দিতে হবে। সেক্ষেত্রে আসলে কি আমাদের কি আসলে এই যেসব খেলাপি ঋণ হয়ে গেছে সেগুলো কি রিশিডিউলের দিকে যেতে হবে, নাকি সেগুলো আমরা রাইট অফ করব, নাকি আদায় করব, বা আদায় করাটা আসলে কতটুকু যৌক্তিক এই পর্যায়ে মানে সম্ভব হবে, সেটা নিয়ে আসলে অর্থনীতিবিদরা প্রশ্ন তুলেছেন এবং বলেছেন তখনকার সময় যখন কিনা প্রাইভেট সেক্টরে লোনের ডিমান্ডটা বাড়বে, তখন যদি আমরা তাদেরকে সাপোর্ট করতে না পারি, সেটা আসলে আলটিমেটলি আমার জিডিপি গ্রোথকে কমিয়ে দিতে পারে। এখন তাহলে এই যে একটা আমরা চক্রের মধ্যে যে পড়ে যাচ্ছি, এই চক্র থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? এখানে কি ব্যাংকারদের বা অর্থনীতিবিদদের দিক থেকে কোনো সাজেশন আছে? দেখেন, আমার যে টাকাটা খেলাপি হয়ে গেছে, সেই টাকা মানে মানে যে লোনটা মানে খেলাপি হয়ে গেছে, এটা আদায় করা দুইটা ওয়ে, বা এটা বুক থেকে মোছা দুইটা ওয়ে। এক হলো কি আমার লোনটাকে রাইট অফ করে দিতে হবে কোর্টের মাধ্যমে, দ্বিতীয় হলো কি আমার লোনটা আদায় করতে হবে। এখন এত বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনার রাইট অফ করাও সম্ভব না, কারণ আপনার তো ক্যাপিটালের একটা বিষয় থাকে, ব্যাঙ্গুলার ক্যাপিটালের সংকটের মধ্যে পড়ে যাবে। আর আদায় করাটা কতটুকু বাস্তবসম্মত, কারণ গভর্নর বলছেন যে টাকাটা আসলে খেলাপি হয়েছে, বা বিভিন্ন বড় বড় গ্রুপগুলা যেসব লোন নিয়েছে টাকা ফেরত দিচ্ছে না, তাদের একটা বড় অংশ কিন্তু টাকাটা দেশে নাই, তারা টাকাটা পাচার করে ফেলেছে। অর্থাৎ এই পাচার টাকাটা ফেরাতে আবার গভর্নর বলছেন এটা সময় সাপেক্ষ বিষয়, 5 থেকে 6 বছর লেগে যায় এই সব টাকা ফেরত আনার ক্ষেত্রে। অর্থাৎ আমাদের হাতে কিন্তু ওয়ে খুব বেশি খোলা নাই। আবার দেশের ভিতরে অনেকের সম্পদ নাই, যেমন বেক্সিমকোর প্রায় 50,000 কোটি টাকার লোন, কিন্তু তার আসলে দেশে যেসব ফ্যাক্টরি আছে ওগুলো বিভিন্ন ব্যাংকের কাছে বন্ধক দেওয়া, এবং তার বিশেষ কোনো সম্পদ নাই। অর্থ উপদেষ্টা এটা বলেছেন যে বিক্রি করে আদায় করবে, সেই উপায় নাই। তো সেক্ষেত্রে আসলে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? সামনে আসলে আমাদের আমার যেটা মনে হয়, বা অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝেছি, আসলে ব্যাংকগুলোকে সামনের দিনগুলোতে রিশিডিউলিং এর দিকে যেতে হবে। কারণ রিশিডিউলিং যদি আমি করি, তাহলে একটা জিনিস হবে, একটা আমার প্রভিশনিং ডিমান্ডটা কমে আসবে, ব্যাংকগুলোর হাতে কিছু লিকুইড মানি আসবে। এবং দ্বিতীয় যেটা আমরা বরাবরই বিভিন্ন সময় সমালোচনা করেছি, অর্থনীতিবিদরাও বলেছেন, টাকা ছাপানো। কারণ এছাড়া আপনি এত বড় একটা লোন ফিগারকে কিভাবে সামাল দিবেন, আসলে এটা খুব কঠিন কিন্তু আসলে এই সিচুয়েশনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা তন্ময় মোদকের কাছ থেকে ব্যাংকিং সেক্টরে যে খেলাপি ঋণ এবং তার যে একটা দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট আমাদের অর্থনীতির উপর পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানলাম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ইনসাইট যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।